দ্য বিগিনিং আফটার দি এন্ড এপিসোড 1-এর শুরুতে আমরা একজন রাজাকে দেখতে পাই যার নাম গ্রে। সে কোনো ধরনের ইমোশন প্রকাশ না করেই এক তরুণীকে হত্যা করে। এই ঘটনার মাধ্যমেই সে একজন কিং হয়ে ওঠে। এরপর আমরা দেখতে পাই গ্রে কতটা ভয়ঙ্করভাবে পাওয়ারফুল। সে তার অপোনেন্টকে খুব সহজেই হারিয়ে দেয়, একদম ইজিলি। সে যেখানে যায় সেখানেই ব্যাপক ডিস্ট্রাকশন ছড়িয়ে পড়ে। একসময় গ্রে তার কম্প্যানিয়ন্সদের নির্দেশ দেয় পুরো শহরের উপর বম্ব ফেলতে। এর ফলে পুরো শহর সম্পূর্ণভাবে ডিস্ট্রয়েড হয়ে যায়। এত ভয়ঙ্কর কাজ করার পরও গ্রের মনে কোনো অনুশোচনা দেখা যায় না। সে নিজেই বলে, আমি এই দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল কিং। এরপর সে নিজের রুমে ফিরে এসে তার ক্রাউনের দিকে তাকিয়ে থাকে। কিন্তু হঠাৎ করেই সে নিজেকে পানির মধ্যে ডুবে যেতে দেখে। ঠিক তখনই সে একটি কণ্ঠস্বর শুনতে পায়। তাকে বলে, প্লিজ, তোমার নতুন জীবনে আলোকে খুঁজে নিও। এখানে আলো কোনো মেয়ের নাম নয়। এই কথা শোনার পরেই গ্রে চোখ খুলে দেখে তার সামনে একজন আন্টি আর একজন আঙ্কেল দাঁড়িয়ে আছে এবং তারা তাকেই দেখছে। এতে সে ভীষণভাবে কনফিউজড হয়ে যায় এবং ভাবে, আমি কোথায় চলে এলাম? ঠিক তখন সেই আঙ্কেল তাকে বলে, হ্যালো আর্থার, আমার নাম রেইনল্ডস, আমি তোমার বাবা। শর্টে তুমি আমাকে রে বলতে পারো। এইসব কথা শোনার পর আর্থার আরও বেশি কনফিউজ হয়ে যায়। সে মনে মনে ভাবে, আমি এদের চিনি না, কিন্তু এরা বলছে এরা আমার প্যারেন্টস। যদি এটা সত্যি হয় তাহলে তার মানে আমি আমার আগের জীবনে মারা গেছি এবং আবার নতুন করে জন্ম নিয়েছি। পরের দৃশ্যে আর্থার নিজেই বলে, আমি কখনো ভাবিনি এত সব জয়ের পর আমাকে আবার একটা ছোট বাচ্চা হয়ে জন্ম নিতে হবে। আমরা দেখি আর্থার এখন একটি ছোট শিশুর শরীরে আছে, আর তার প্যারেন্টস তাকে খুব যত্নে লালন পালন করছে। এখানে আমরা জানতে পারি তার মায়ের নাম অ্যালিস। কিন্তু এই শিশুর শরীরে থাকা আর্থারের জন্য খুবই আনকমফোর্টেবল। সে কিছুই করতে পারে না, এমনকি নিজের শরীরের উপরও তার কোনো কন্ট্রোল নেই। সে নিজের কাপড় নোংরা করে ফেলে, আর তখন অ্যালিসকেই তার কাপড় বদলাতে হয়। এ সময় আর্থার মনে মনে বলে, এই শরীরটার উপর আমার কোনো কন্ট্রোল নেই। এটা আমার জন্য এক ধরনের প্রিজন। আমি চাই এটা সবই যেন একটা স্বপ্ন হয়, কিন্তু মনে হচ্ছে এটা রিয়ালিটি। পরের দৃশ্যে আমরা বাইরে চলে আসি। সেখানে দেখি রে ম্যাজিক ব্যবহার করে ট্রেনিং করছে। সে ম্যাজিক দিয়ে একটি পাথর ভেঙে ফেলে, কিন্তু ভুলবশত সেই পাথরটাই এসে তার মুখে লাগে। তখন অ্যালিস বলে, থামো, আমি তোমাকে হিল করছি। এরপর সে হিলিং ম্যাজিক ব্যবহার করে রেকে সুস্থ করে তোলে। এসব দেখে আর্থার আবারও কনফিউজ হয়ে যায়। সে ভাবে, এই শক্তিগুলো সম্পর্কে আমি কিছুই জানতাম না, কিন্তু এগুলো সত্যিই অ্যামেজিং। পরের দৃশ্যে আমরা দেখি রে হাতে এক ধরনের গ্লাভ পরে একটি জঙ্গলি বোয়ারের সঙ্গে লড়াই করতে যায়। সে তার শক্তি ব্যবহার করে সেই বোয়ারকে পরাজিত করে। এটা দেখে তার সাথীরা সবাই খুব ইমপ্রেসড হয়ে যায়। সন্ধ্যায় রে বাড়ি ফিরে আসে, কিন্তু তার হাতে একটু আঘাত লাগে। এসব দেখে আর্থার বলে, নলেজ একটা ওয়েপন, আর যেহেতু আমি কিছু করতে পারছি না, তাই আমি আমার সারাউন্ডিংস থেকেই সবকিছু শিখব, এই দুনিয়ায় জিনিসগুলো কিভাবে কাজ করে। সে বুঝতে পারে এই সোসাইটিতে মানুষ নিজের ওয়েপন্স ব্যবহার করতে পারে। তার মানে এই দুনিয়া বিপজ্জনক। যদি এমন হয় তাহলে আমাকেও খুব তাড়াতাড়ি নিজের জন্য শক্তি অর্জন করতে হবে। এরপর তার প্যারেন্টস তাকে আবার ঘুম পাড়িয়ে দেয়। তখন আর্থার ভাবে, এই শরীরে আমি একটু ফ্রাস্ট্রেটেড ফিল করি ঠিকই, কিন্তু প্যারেন্টসদের সঙ্গে এই মোমেন্টগুলো একদম খারাপও নয়, বরং আমি এনজয় করছি, কারণ আগের জীবনে আমি নিজের ইচ্ছামতো ঘুমাতেও পারতাম না। কয়েক মাস কেটে যায়। আমরা দেখি আর্থার এখন ক্রল করা শিখে গেছে। এটা দেখে তার প্যারেন্টস খুব খুশি হয়। এরপর আর্থার প্রথমবার আয়নায় নিজের মুখ দেখে অবাক হয়ে যায়। সে বলে, এই শরীরে আসার পর অনেক মাস হয়ে গেছে, কিন্তু এখনও আমার এই নামটার সাথে অভ্যাস হয়নি। তবে সেটা ম্যাটার করে না, আমার শুধু নলেজ দরকার। একদিন অ্যালিস তাকে ঘুম পাড়িয়ে চলে যায়,
কিন্তু আসলে আর্থার ঘুমের অভিনয় করছিল। অ্যালিস চলে যেতেই সে নিচে নেমে আসে। সে মনে মনে বলে, ফাইনালি আমি আমার বডির উপর একটু কন্ট্রোল পেয়েছি। এরপর সে চুপি চুপি লাইব্রেরিতে ঢুকে পড়ে, যেখানে অনেক বই রয়েছে। সে একটি বুক নিয়ে পড়তে শুরু করে এবং বলে, ফাইনালি আমি এই দুনিয়া সম্পর্কে কিছু জানতে পারলাম। সে জানায় যে কন্টিনেন্টে সে থাকে তার নাম ডিকাথেন। এখানে ৩টি কিংডম রয়েছে। প্রথমটি ডোয়ার্ভেন কিংডম, যেখানে ডোয়ার্ভস বাস করে। দ্বিতীয়টি এলেনোয়ার কিংডম, এটি এলফদের দেশ, যারা গভীর জঙ্গলে বসবাস করে। তৃতীয়টি সেইপিয়ান কিংডম, যেখানে সে নিজে থাকে। এখানে মানুষের পপুলেশন সবচেয়ে বেশি। এই কিংডমেও একজন কিং আছে, কিন্তু পার্থক্য হল এখানে রাজা ইনহেরিটেন্সের মাধ্যমে হয়, যুদ্ধ করে ক্ষমতা ছিনিয়ে নেয় না, যেমনটা সে আগের জীবনে করত। আর্থার বলে, আমার প্রিভিয়াস লাইফের সাথে কম্পেয়ার করলে এই ওয়ার্ল্ড এখনও ডেভেলপমেন্টের প্রসেসে আছে। বই থেকে সে জানতে পারে এই দুনিয়ার টেকনোলজি এত প্রিমিটিভ হওয়ার কারণ হল ম্যাজিক। এই শক্তির মূল উৎস হল মানা। মানা কন্ট্রোল করার এবিলিটি খুবই হেরিডিটারি এবং রেয়ার। প্রায় ১০০ জনের মধ্যে মাত্র একজন এই এবিলিটি পায়। সবশেষে আর্থার জানায়, ব্রডলি দেখলে মানার ২ ধরনের অ্যাপ্লিকেশনস আছে, অগমেন্টিং আর কনজুরিং। অগমেন্টার্স মানা ব্যবহার করে নিজের বডিকে এনহ্যান্স করে। অগমেন্টিং আর কনজারিং, এই ২ ধরনের মানুষকে বলা হয় অগমেন্টার্স এবং কনজারার্স। অগমেন্টার্সরা মানা ব্যবহার করে নিজেদের শরীরকে এনহ্যান্স করে, যার ফলে তারা পায় অনেক বেশি স্ট্রেংথ, এবিলিটি আর ডিফেন্স। অন্যদিকে থাকে কনজারার্স। তারা মানা ব্যবহার করে বাইরের শক্তিকে নিজেদের ইচ্ছেমতো কন্ট্রোল করতে পারে, যেমন ম্যাজিক ইউজ করা। আর এই মানা কন্ট্রোল করার মূল চাবিকাঠি হল মানা কোর। সাধারণত বেশিরভাগ মানুষের পাওয়ার টিনএজে অ্যাওয়েকেন হয়। তখন তাদের শরীরের প্রতিটিটা অংশে মানাকে চ্যানেলাইজ করতে হয়। এই পুরো সিস্টেমটাই হল মানা কোর। একে পুরোপুরি কন্ট্রোল করতে পারলে একজন মানুষ মেজ হয়ে যায়। আর্থার বলে, তার আগের দুনিয়াতেও এমনই একটা সিমিলার কনসেপ্ট ছিল। সেখানে বলা হতো, নিজের ইন্টারনাল পাওয়ার সম্পর্কে জানলে আর সেটাকে কন্ট্রোল করতে পারলে সেটাকে আনলক করা যায়। সে ভাবে, আমার পাস্ট লাইফের নলেজ কি এখানে কাজে লাগবে? চল ট্রাই করি। মানা ব্যবহার করার পদ্ধতি প্রায় একরকম হওয়ায় আর্থার প্র্যাকটিস শুরু করে এবং অল্প অল্প করে ম্যাজিক ইউজ করতে যাচ্ছিল। ঠিক তখনই তার মা অ্যালিস এসে তাকে তুলে নেয়। সে বলে, তুমি এখানে কি করছো? এরপর বলে, তুমি আবার কাপড় নোংরা করেছ, চলো প্যাড বদলাতে হবে। আর্থার মনে মনে বলে, এই বডি আমার জন্য একটা প্রিজন, আমাকে দ্রুত স্ট্রং হতে হবে। এরপর আমরা দেখি আর্থারের জন্মের ২ বছর পূর্ণ হয়েছে। অ্যালিস সবকিছু একটি বইয়ে লিখছে। সে এটাও লেখে, আর্থার জন্মের পর থেকে আমরা তাকে কখনো স্মাইল করতে দেখিনি। হঠাৎ অ্যালিস বাইরে তাকিয়ে দেখে রে আর্থারকে সোয়ার্ড ট্রেনিং দিচ্ছে। রেগে গিয়ে সে বলে, তুমি আমার এত ছোট বাচ্চার সাথে এসব কি করছো? রে বলে, আমি তো ওকে শুধু সোয়ার্ডসম্যানশিপ শেখাচ্ছি। অ্যালিস বলে, ও তো ঠিকমতো হাঁটতেও পারে না, চোট লাগলে? পরের সিনে অ্যালিস আর্থারকে নিয়ে টাউনে আসে। টাউনে আসতে আর্থার খুব পছন্দ করে, কারণ এখানে সে দুনিয়া সম্পর্কে অনেক ইনফরমেশন পায়। আর্থার বলে, ওয়েপন্সের টাইপ আর কোয়ালিটি দেখেই বোঝা যায় একটা নেশনের টেকনোলজি লেভেল। সে এখানে ম্যাজিক স্টোনস দেখতে পায়, যা তার আগের জীবনে ছিল না। কাছ থেকে ম্যাজিক দেখে সে অনেক কিছু শেখে, কিন্তু এত ইনফরমেশন নিতে নিতে সে ক্লান্ত হয়ে পড়ে। তার মা তাকে বাড়ি নিয়ে যায়। আর্থার ভাবে, আমার পেরেন্টস আমার সব উইশ পূরণ করে, এখন বুঝছি ফ্যামিলি আসলে কি। এরপর আর্থারের পাস্ট লাইফ দেখানো হয়। ছোটবেলা থেকেই সে অরফেনেজে ছিল, কখনো ফ্যামিলির ভালোবাসা পায়নি। এখন এই ফ্যামিলি পেয়ে সে সত্যিই এনজয় করছে। অ্যালিস বলে, তুমি যখন নিজে নিজে বই পড়তে গিয়েছিলে
আমি খুব খুশি হয়েছিলাম। মার্কেটে গেলে তুমি খুব কিউরিয়াস হয়ে যাও। এটা নিশ্চয়ই তোমার বাবার থেকে পেয়েছ। একদিন তুমি ওর মতো দুনিয়া ঘুরবে, কিন্তু আমি চাই তুমি পিসফুল লাইফ কাটাও। পরের সিনে আর্থার তার বাবার ট্রেনিং দেখে সে বলে, আমি লাকি যে আমার ফাদার এখানে আছেন। রে ম্যাজিক ব্যবহার করে সহজেই পাথর ভেঙে ফেলে। আর্থার খুব ইমপ্রেসড হয় না। অ্যালিস বলে, ও আরও ভালো করতে পারে। রে আরও বেশি মানা ব্যবহার করে ভয়ঙ্কর পাওয়ারফুল হয়ে যায়। আর্থার অবাক হয়ে বলে, আমার ফাদার একজন অগমেন্টার? অ্যামেজিং! আমাকেও স্ট্রং হতে হবে। আর্থার বই পড়তে যায়, কিন্তু অ্যালিস তাকে ঘুম পাড়াতে চায়। ইনোসেন্ট ফেস দেখে সে বলে, ঠিক আছে, অল্প সময়। আর্থার আবার ট্রেনিং শুরু করে বলে, মানা কোর তৈরি করা সবচেয়ে কঠিন, কিন্তু আমি এটা করবই। এই 2 বছরে আমি অনেক নলেজ গেইন করেছি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হল ম্যানা কোর প্রডিউস করা। এর জন্য ম্যানার অসংখ্য ফ্র্যাগমেন্টস শরীরের ভেতর ছড়িয়ে দিয়ে সব ম্যানাকে একটা সিঙ্গল পয়েন্টে আনতে হয়। এটা ভীষণ ডিফিকাল্ট টাস্ক, কিন্তু আমি এটা করেই ছাড়ব। বাইরে আর্থারের পেরেন্টস থাকে, আর ভেতরে আর্থার প্র্যাকটিস চালিয়ে যায়। হঠাৎ করে তার ম্যানা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় এবং ঘরের ভেতর এক বিশাল এক্সপ্লোশন হয়। রে সঙ্গে সঙ্গে অ্যালিসকে বাঁচিয়ে ফেলে দুজনেই আহত হয়। তারপর হঠাৎ তাদের মনে পড়ে, আর্থর তো ভেতরে ছিল। তারা দৌড়ে ভেতরে যায়। রে সামনে যা দেখে বিশ্বাসই করতে পারে না। আর্চার তো এখনো 3 বছরেরও নয়। এটা কিভাবে সম্ভব? অ্যালিস দেখে শক হয়ে যায়। আর্চার এয়ারে ফ্লোটিং করছে। আর্চার মনে মনে বলে, আমার স্টাডি কাজ করেছে, এটা আমার প্রথম ধাপ। সে নিচে নেমে আসে। ঠিক তখন ভাঙা কাঠ তার ওপর পড়তে যায়। আর্চার পালাতে পারে না। সে ভাবে, আমি কেয়ারলেস হয়ে গেছি, আমি এখানে আবার মরতে পারি না। ঠিক তখনই তার পেরেন্টস এসে তাকে বাঁচায়। আর্থার ভাবে, হ্যাঁ, এটাই পেরেন্টস। ওরা আমাকে সেফ রাখবে, এটাই তো তাদের ডিউটি। কিন্তু সে দেখে তার পেরেন্টস তাকে জড়িয়ে ধরে কাঁদছে। আর্থার শক হয়ে যায়। ওরা আমার জন্য কাঁদছে কেন? তার পাস্ট মনে পড়ে। সে ভাবে, আগের জীবনে কেউ কখনো আমার জন্য কাঁদেনি। আর্থার নিজেও কেঁদে ফেলে। সে বুঝতে পারে, পেরেন্টসের ভালোবাসা এমন একটা জিনিস যা সে আগের দুনিয়ায় কখনো পায়নি। সব শেষে আমরা এক বিশাল মনস্টার দেখতে পাই। আর এখানেই এপিসোড এন্ড। আশা করি তোমাদের এই এপিসোড ভালো লেগেছে। চিন্তা করো না, এর নেক্সট এপিসোড কালই আসছে। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সব নোটিফিকেশনস অন করে দাও, আর যেহেতু এটা নতুন অ্যানিমে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও। তাহলে আজ এটাই। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন, বাই বাই।